হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। প্রথমেই বলে দিই, আজ থেকে আমরা ক্লাসের ধরন একটু চেঞ্জ করছি। আমরা আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে WBPSCর সিলেবাসের অন্তর্ভুক্ত সাহিত্যের ইতিহাস থেকে একটা পার্ট বৈষ্ণব পদাবলী, যেটা আমরা কন্টিনিউ করছিলাম তারই কন্টিনিউয়েশন পার্ট। আমরা বিদ্যাপতির আলোচনা অলরেডি শুরু করেছি। আজকে বিদ্যাপতির উপর একটা ম্যারাথন ক্লাস করব, অর্থাৎ বিদ্যাপতির ডিটেলে আমরা আলোচনা করব A to Z, যাতে করে একটা প্রশ্ন না হাতছাড়া হয়। সঙ্গে থাকো। আর একটা কথা বলে দিই, আজ থেকে ক্লাসের ধরন একটু বদলালো, যেহেতু আমরা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছি বা 11-12-এ পড়ছি বা অনার্স পড়ছি, তারা প্রত্যেকেই সিরিয়াস ক্যান্ডিডেট, আমরা প্রত্যেকেই অ্যাডাল্ট, আমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ সিরিয়াস। তাই ক্লাসগুলোকে আমরা যদি অডিওর মাধ্যমে করি আমাদের কোনো যায় আসে না। একটু একটু আজকে থেকে হয়তো ধরনটা পরিবর্তিত হচ্ছে। তোমরা যদি ক্লাসগুলো ডিটেলে মনোযোগ সহকারে করো তাহলে এই পরিবর্তনটা তোমাদের অনেক হেল্প করবে। কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে ঢুকে যাই। দেখো কিভাবে ক্লাসগুলো আজকে থেকে হচ্ছে। হ্যাঁ, বারবার বলছি, আজকে থেকে ক্লাসগুলো একটু পরিবর্তিত হচ্ছে, অডিওর মাধ্যমে হবে, কিন্তু আলোচনা ডিটেলে হবে। আজকে যে বিষয়টার উপর আলোচনা হবে সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে বিদ্যাপতির A to Z। ওকে, A to Z বিদ্যাপতির উপরে আলোচনা হবে, তোমরা শুনতে থাকো। দেখো, বৈষ্ণব পদাবলী সাহিত্যে, বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি, আজকে আমরা মূলত এই টপিকটার উপরেই আলোচনা করছি। প্রথমেই বলে নিই যে আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে পদাবলী বলতে আমরা বুঝি, পদাবলীতে আমরা যা বুঝি তার প্রথম ব্যবহার জয়দেবের গীত গোবিন্দে। ঠিক আছে, এই সমস্ত কথা আলোচনা হয়েছে। প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদসাহিত্যের দুজন বিখ্যাত পদকর্তা হলেন কে? প্রশ্নের মাধ্যমে আলোচনা করেছি, বিদ্যাপতি ও চণ্ডীদাস। তারপর আরো একটা কথা বলেছি, ব্রজবুলি ভাষার কথা। সেই ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি যদি বেসিক ইনফরমেশন হয় সেটা এটাই। এইবার আমরা যদি বিদ্যাপতির আরো একটু ডিটেলে জানতে চাই যে বিদ্যাপতির জন্ম, বিদ্যাপতি 1370 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেন। সম্ভবত 1460 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে পরলোক গমন করেন। ডক্টর বিমান বিহারী মজুমদারের মতে বিদ্যাপতি সম্ভবত 1380 থেকে 1460 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। ঠিক আছে, এই গেল বেসিক। যদি জীবন মৃত্যু নিয়ে প্রশ্ন আসে এর বাইরে অপশন পড়বে না। নেক্সট, বিদ্যাপতির জন্ম আলোচনা করেছি। বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিশপি গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। আজকে আবার বলে দিচ্ছি কারণ এটা বিদ্যাপতির A to Z এর উপর ক্লাস হচ্ছে। ঠিক আছে, বিদ্যাপতির পিতা হচ্ছেন গণপতি ঠাকুর। বিদ্যাপতির কৌলিক উপাধি হচ্ছে ঠক্কুর, ঠ কয়ে কয়ে হস্যু র, বাংলায় ঠাকুর। ওকে, নেক্সট, বিদ্যাপতি ছিলেন কিসের উপাসক ছিলেন? শিবের উপাসক ছিলেন, তারা শৈব ছিলেন। আবার কারো কারো মতে তিনি পঞ্চপাশক, অর্থাৎ শিব, দুর্গা, বিষ্ণু, সূর্য ও গণেশ, এই পাঁচজনের উপাসক ছিলেন বা পঞ্চপাশক ছিলেন। ঠিক আছে, নেক্সট, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলছেন। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বিদ্যাপতিকে পঞ্চপাশক, প পিঠিফলা ইয় চয়ে ওকার, পয়াকার দন্তস্ব ক, পঞ্চপাশক মানে পঞ্চ উপাসক, এই পঞ্চপাশক হিন্দু, এই আখ্যা দিচ্ছেন বিদ্যাপতিকে। কে দিচ্ছেন? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। এইবার আমরা দেখে নেব বিদ্যাপতির উপাধি কি ছিল। মিথিলার কবি বিদ্যাপতি একাধিক উপাধিতে ভূষিত ছিল। মিথিলার কবি বিদ্যাপতি একাধিক উপাধিতে ভূষিত ছিল। তার মধ্যে আমি সেই উপাধিগুলো আলোচনা করব যেটা পরীক্ষায় পড়বে, মানে আমি যেটা যে কটা বলবো সেই কটা থেকেই পরীক্ষায় পড়ছে এবং তার মধ্য থেকেই পড়বে। 1 নম্বর, বিদ্যাপতিকে আগের দিন বলেছি যে মৈথিল কোকিল বলেছিলেন। কে বলেছিলেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। মৈথিলি কোকিল বা মিথিলার কোকিল বা মৈথিল কোকিল, এইটা যদি আসে অপশনে উত্তর কি হবে? কে বলেছিলেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। নেক্সট, বিদ্যাপতিকে কবি সার্বভৌম কে বলেছিলেন? শঙ্করী প্রসাদ বসু। বিদ্যাপতিকে অভিনব জয়দেব কে বলেছিলেন? শিব সিংহ। যদি প্রশ্ন আসে বিদ্যাপতিকে কবি সার্বভৌম কে উপাধি দেন, অপশনগুলো দিয়ে দেন। অপশন কি হবে উত্তর? কবি সার্বভৌম বিদ্যাপতিকে উপাধি দেন শঙ্করী প্রসাদ বসু।
অভিনব জয়দেব বিদ্যাপতিকে কে উপাধি দেন? শিব সিংহ। অভিনব জয়দেব বিদ্যাপতিকে শিব সিংহ উপাধি দেন। নেক্সট, খেলেন কবি, ক্ষয়েকা ল দন্তন্য, ক্ষয়েকা ল দন্তন্য, খেলেন কবি কে উপাধি দেন? কীর্তিলতা কাব্যে বিদ্যাপতি নিজেই নিজেকে খেলেন কবি বলেছেন, অর্থাৎ খেলেন কবি হিসাবে বিদ্যাপতি নিজেই নিজেকে ভূষিত করেছেন বা সেই উপাধি দিয়েছেন। খেলেন কবি উপাধি বিদ্যাপতি নিজেই নিজেকে দিয়েছেন কোথায়? কীর্তিলতা কাব্যে তিনি এটার এই কথা বলেছেন। এই যে চারটে উপাধি বললাম, এর বাইরে পরীক্ষায় আজ পর্যন্ত কোনো কম্পিটিটিভ এক্সামে পড়েনি, কারণ এই চারটেই মেন, এর বাইরে নেইও। ঠিক আছে, তো এই চারটেই মেন। এই চারটে যদি প্রশ্ন পড়ে বিদ্যাপতির উপাধি নিয়ে, এই চারটে থেকেই পড়বে, 100% মিলিয়ে নিও। নেক্সট, আজকের ক্লাসটা বড় হবে, ম্যারাথন হবে, কারণ আমরা A to Z আলোচনা করব বিদ্যাপতির উপরে। বিদ্যাপতির প্রথম পদ আবিষ্কার করেন জর্জ গ্রিয়ারসন। জর্জ গ্রিয়ারসন বিদ্যাপতির প্রথম পদ আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য, পাশ্চাত্য কবি চসারের সঙ্গে বিদ্যাপতিকে তুলনা করা হয়। এটাও মানে তোমাদের সালের কোয়েশ্চেনে এসছে যে বিদ্যাপতিকে কোন কবির সঙ্গে তুলনা করা হয়? বিদ্যাপতিকে পাশ্চাত্য কবি চসারের সঙ্গে তুলনা করা হয়। নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য বিদ্যাপতি সম্পর্কে, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় যিনি বিদ্যাপতিকে কি উপাধি দিয়েছিলেন? মৈথিল কোকিল। রাজকৃষ্ণ মুখোপাধ্যায় 1975 সালে বঙ্গদর্শন পত্রিকায় বিদ্যাপতিকে মিথিলার কবি প্রথম প্রমাণ করেন বিদ্যাপতি রচনায়। অর্থাৎ রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বিদ্যাপতি নামে একটা রচনা লিখেছিলেন 1975 সালে বঙ্গদর্শন পত্রিকায়, বিদ্যাপতিকে সেখানে তিনি মিথিলার কবি প্রথম প্রমাণ করেন যে বিদ্যাপতি মিথিলার কবি। তার লেখার ধরন, তার লেখার ভাষা, এভরিথিং এই কনটেক্সটের উপর রিসার্চ করে বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার কবি। এইটা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রথম প্রমাণ করেন কোথায়? 1975 সালে বঙ্গদর্শন পত্রিকায়। কোন রচনায়? বিদ্যাপতি রচনায়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য, বিদ্যাপতি কামেশ্বর রাজবংশের সভাকবি ছিলেন। তাহলে বিদ্যাপতি কোন রাজবংশের সভাকবি ছিলেন? কামেশ্বর রাজবংশের। কয়াকার ময়াকার তালব শয়ে বয়ে র, স্পেলিং বলে দিলাম একটু। বিদ্যাপতি কামেশ্বর রাজবংশের সভাকবি ছিলেন এবং তিনি কামেশ্বর বংশের কীর্তি সিংহ থেকে ভৈরব সিংহ প্রায় 6 জন রাজা এবং 1 জন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেন। এর বাইরে এই রাজ পরিবারের সঙ্গে বিদ্যাপতির আর কোনো কানেকশন নেই। প্রশ্ন যা পড়বে এর মধ্যেই পড়বে। তো বিদ্যাপতি কামেশ্বর রাজবংশের সভাকবি ছিলেন এবং কামেশ্বর রাজবংশের কোন রাজা? কীর্তি সিংহ, যার পৃষ্ঠপোষকতায় কীর্তিলতা লিখছেন। ঠিক আছে, কামেশ্বর রাজবংশের কীর্তি সিংহ থেকে ভৈরব সিংহ প্রায় 6 জন, প্রায় মানে 6 জনই রাজা এবং 1 জন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেন। ওকে, খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা। নেক্সট, বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন? বিদ্যাপতি মূলত মাথুর, নিবেদন, প্রার্থনা এবং ভাবানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। কি বললাম? বিদ্যাপতি মূলত মাথুর, নিবেদন, প্রার্থনা এবং ভাবানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। এর মধ্যে সাধারণভাবে মাথুরটাই বেশি হাইলাইটেড। ঠিক আছে, কিন্তু মাথুর অপশনে না থেকে যদি নিবেদন থেকে যায় এবং প্রার্থনা, ভাবানুরাগ বা মাথুরের মধ্যে বাকিগুলো না থাকে, তখন উত্তর নিবেদন হবে। আশা করি তোমরা প্রত্যেকেই অ্যাডাল্ট, এই কথাটার অর্থ ভালোভাবে বুঝতে পারছো। ওকে, নেক্সট যে টপিকটা, বিদ্যাপতির শ্রেষ্ঠ ভাব শিষ্য কে ছিলেন? ভাব শিষ্য মানে বিদ্যাপতির রচনার আদলে যার রচনার শৈলী ছিল, কে ছিলেন? অবশ্যই গোবিন্দ দাস, যাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হতো। আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছি। ওকে, নেক্সট, আর ছোট বিদ্যাপতি কাকে বলা হতো? আগের দিন ক্লাসে আলোচনা করেছি, কবিরঞ্জন। রাইট? আচ্ছা, নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য দেখো, মহাপ্রভু চৈতন্যদেব বিদ্যাপতির পদ আস্বাদন করতেন। অদ্বৈতাচার্য বিদ্যাপতির পদ পাঠ করে মহাপ্রভু চৈতন্যদেবকে অভ্যর্থনা করেছিলেন। মহাপ্রভু চৈতন্যদেব
প্রাক চৈতন্য যুগের যে পদকর্তা বিশিষ্ট চণ্ডীদাস ও বিদ্যাপতি, তার মধ্যে কার পদ বিশেষ ভাবে আস্বাদন করতেন? বিদ্যাপতির পদ। আর অদ্বৈতাচার্য বিদ্যাপতির পদ পাঠ করেই মহাপ্রভু কি চৈতন্যদেবকে অভ্যর্থনা করেছিলেন। একদম গুরুত্বপূর্ণ তথ্য, মনে থাকবে। নেক্সট, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে কবি বিদ্যাপতির উল্লেখ রয়েছে। ঠিক আছে, বিদ্যাপতির উল্লেখ কোন কোন গ্রন্থে রয়েছে বলে, কোন গ্রন্থে, এর মধ্যে কোন গ্রন্থে বিদ্যাপতির উল্লেখ পাওয়া যায় বলে যদি চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত বা আরো একটা গ্রন্থের নাম দিয়ে দেয়, তাহলে অপশন কি হবে? চৈতন্য চরিতামৃত। এছাড়াও ক্ষণদা গীত চিন্তামণি, দেখো তিনটে বিখ্যাত বৈষ্ণব পদ সংগ্রহের নাম বলে দেব যার মধ্যে বিদ্যাপতির উল্লেখ রয়েছে। যদি এই প্রশ্ন আসে তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে, ঠিক আছে, বাকিগুলো থাকবে না। দেখো, ক্ষণদা গীত চিন্তামণি, এক নম্বর। 2 নম্বর পদামৃত সমুদ্র, 3 নম্বর পদকল্পতরু। এই তিনটি পদ সংগ্রহ গ্রন্থে বিদ্যাপতির বহু পদ ঠাঁই পেয়েছে। এই তিনটি পদ সংগ্রহ গ্রন্থে, মানে এগুলো বৈষ্ণব পদের কালেকশন গ্রন্থ, যেমন করে রবীন্দ্রনাথের গীতবিতান, যেখানে প্রচুর গানের সংগ্রহ রয়েছে, সেরকম প্রচুর বৈষ্ণব পদাবলীর যে সংকলন গ্রন্থ, বিখ্যাত তিনটে, ক্ষণদা গীত চিন্তামণি, পদামৃত সমুদ্র আর পদকল্পতরু, এই তিনটেতেই কিন্তু বিদ্যাপতির পদ ঠাঁই পেয়েছে বা স্থান পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইবার যে বললাম 6 জন রাজা এবং 1 জন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিল কামেশ্বর বংশে, রাজবংশের, তার মধ্যে দেখো দেব সিংহের অনুরোধে কবি বিদ্যাপতি কাব্য রচনা শুরু করেন। তাহলে বিদ্যাপতি কার অনুরোধে কাব্য রচনা শুরু করছেন? ওই রাজবংশের যে পৃষ্ঠপোষকতা লাভ করছেন তাদের যে সভাকবি, দেব সিংহের অনুরোধে। ক্লিয়ার? নেক্সট, দেব সিংহের অনুরোধে কাব্য রচনা শুরু করলেন। শিব সিংহের রাজসভায় থাকাকালীন বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী রচনা করছেন। তাহলে শুরুটা কার আমলে হচ্ছে? দেব সিংহের আমলে। আর বিদ্যাপতি কোন আমলে ডেভেলপ করছেন? প্রচুর পরিমাণে লিখছেন। রাজা শিব সিংহের রাজসভায় বিদ্যাপতি থাকাকালীন অধিকাংশ পদাবলী রচনা করেন। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য, বিদ্যাপতি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন কোন কাব্যের দ্বারা? বিদ্যাপতি এই যে বৈষ্ণব পদাবলী বা রাধাকৃষ্ণের প্রেম লীলা সংক্রান্ত পদ রচনায় আগ্রহী বা প্রভাবিত হয়েছিলেন কার রচনার দ্বারা? জয়দেবের গীত গোবিন্দ কাব্যের দ্বারা। গীত গোবিন্দ কাব্যের ভাষা, ভাব, ছন্দ বিদ্যাপতি তার পদগুলিতে যেমন আত্মীকরণ করেছেন, ঠিক তেমনি তার পদে সুললিত পদমাধুর্য এবং ধ্বনি ঝঙ্কার শোনা যায় বিদ্যাপতির পদগুলিতে। তাই বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যায় ভূষিত করা হয়েছে। ঠিক আছে, এই ক্লাসটা আমরা বিদ্যাপতি সম্পর্কে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করব। অভিনব জয়দেব তো বিদ্যাপতিকে বলা হয়েছে, কিন্তু আমাদের কনসেপ্টটা থাকা দরকার, কেন বলা হয়েছে। এই ক্লাসটা যারা অনার্সে রয়েছে, পিজিতে রয়েছে, 11-12-এ রয়েছে, শুধুমাত্র জব অ্যাসপিরেন্টসদের জন্য না, প্রত্যেকের জন্যই খুব ইম্পর্টেন্ট। আমরা বিদ্যাপতির বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করছি এখানে। ঠিক আছে, তো অভিনব জয়দেব আখ্যায় এই কারণে ভূষিত করা হয়েছে, কারণ গীতগোবিন্দ কাব্যের, জয়দেবের লেখা গীতগোবিন্দ কাব্যের ভাষা, ভাব, ছন্দ বিদ্যাপতি তার পদগুলিতে যেমন আত্মীকরণ করেছেন, তেমনি তার পদে সুললিত পদমাধুর্য, জয়দেবের কাব্যের যে ধ্বনি ঝঙ্কার, তার সবকিছুই বিদ্যাপতির পদগুলোতে শোনা যায়। তাই বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যায় ভূষিত করা হয়েছে। হয়ে গেল। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের বিদ্যাপতি প্রবন্ধটি বাংলা সাহিত্যের প্রথম গবেষণামূলক প্রবন্ধ। বললাম না একটু আগে যে উনি রিসার্চ করেছিলেন বিদ্যাপতি নিয়ে, তারপর তিনি প্রমাণ করেন যে বিদ্যাপতি মিথিলার কবি। তো তার যে বিদ্যাপতি যে প্রবন্ধ বা রচনা, সেই প্রবন্ধটা কিন্তু একটা রিসার্চ ওয়ার্ক, গবেষণামূলক গ্রন্থ।
এবং এটাই বাংলা সাহিত্যের প্রথম গবেষণামূলক গ্রন্থ। তাহলে যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম গবেষণামূলক গ্রন্থ কার উপর লেখা হয়, অবশ্যই বিদ্যাপতির উপরে, কারণ প্রবন্ধটার নামই হচ্ছে বিদ্যাপতি। কে লিখেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। এই রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রথম প্রমাণ করেন যে বিদ্যাপতি বাঙালি কবি নন, তিনি মিথিলার কবি। ওকে, এইবার দেখো বিদ্যাপতি কোন ভাষায় কি কি রচনা করেছেন। বিদ্যাপতি অবহট্ট ভাষায় কীর্তিলতা এবং কীর্তি পতাকা এই দুটি গ্রন্থ রচনা করেন। অবহট্ট ভাষায় বিদ্যাপতি দুটো গ্রন্থ রচনা করেন, কীর্তিলতা, কীর্তি পতাকা। আর বৈষ্ণব পদগুলি রচনা করেন মৈথিলি ভাষায়। বৈষ্ণব পদগুলি রচনা করেন মৈথিলি ভাষায়। ওকে, বিদ্যাপতি রচিত সংস্কৃত স্মৃতিশাস্ত্র বিষয়ক দুটো গ্রন্থ খুব ইম্পর্টেন্ট। বিদ্যাপতির লেখা সংস্কৃতে স্মৃতিশাস্ত্র বিষয়ক, ঠিক আছে, বিদ্যাপতির লেখা সংস্কৃতে স্মৃতিশাস্ত্র বিষয়ক দুটি গ্রন্থ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বিভাগ সার এবং 2 নম্বর হচ্ছে দান বাক্যাবলী। 1 নম্বর হচ্ছে বিভাগ সার, বয়সী ভয়াকার গ, বয়ে হস্যই ভয়া আকার গ, দন্তস্বয় আকার র, বিভাগ সার। আর 2 নম্বর হচ্ছে দান বাক্যাবলী, দান বাক্যাবলী। তাহলে এই দুটো কোন ভাষায় লিখেছেন বিদ্যাপতি? সংস্কৃত। এটা কি ধরনের গ্রন্থ? স্মৃতিশাস্ত্রমূলক। ওকে, নেক্সট দেখো জগবন্ধু ভদ্র নামে এক ভদ্রলোক, জগবন্ধু ভদ্র নামে এক ভদ্রলোক 1874 খ্রিস্টাব্দে বিদ্যাপতির পদাবলী সংকলন মহাজন পদাবলী প্রকাশ করেন। মানে জগবন্ধু ভদ্র 1874 খ্রিস্টাব্দে বিদ্যাপতির লেখা পদগুলি সংকলিত করে একটা সংকলন প্রকাশ করেন, যে সংকলনটার নাম মহাজন পদাবলী। তাহলে জগবন্ধু ভদ্র বিদ্যাপতির রচনা নিয়ে যে বা বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী নিয়ে যে পদসংকলন প্রকাশ করেন তার নাম কি? মহাজন পদাবলী। ওকে, নেক্সট 1878 খ্রিস্টাব্দে শারদাচরণ মিত্র বিদ্যাপতির পদাবলী প্রকাশ করেন। তাহলে 1878 খ্রিস্টাব্দে কে প্রকাশ করছেন? শারদাচরণ মিত্র। নেক্সট বিদ্যাপতির সংস্কৃত ভাষায় লেখা দুটি নাটক। বিদ্যাপতির সংস্কৃত ভাষায় লেখা দুটো নাটক কি কি? গোরক্ষ বিজয় এবং মণিমঞ্জরি। বিদ্যাপতির সংস্কৃত ভাষায় লেখা দুটো নাটক হলো গোরক্ষ বিজয় ও মণিমঞ্জরি। সংস্কৃত ভাষায় দুটো নাটক লিখছেন, গোরক্ষ বিজয় ও মণিমঞ্জরি। ওকে, নেক্সট বিদ্যাপতি রচিত আগের দিনে বলেছি যে বিদ্যাপতি হরপার্বতী বিষয়ক পদ রচনা করেছিলেন। তো বিদ্যাপতি রচিত হরপার্বতী বিষয়ক পদগুলি মহেশ বাণী নামে প্রচারিত করা ছিল। তাহলে হরপার্বতী বিষয়ক পদগুলি যেগুলো বিদ্যাপতি লিখেছিল সেগুলো কি নামে প্রচারিত হয়েছিল? মহেশ বাণী, মহেশ বাণী। ওকে, নেক্সট এইবার দেখো আমরা দেখে নেব বিদ্যাপতি কটা কটা গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। ঠিক আছে, আগের দিনেও বলেছি ভূপরিক্রমা, যার রচনাকাল আনুমানিক 1400 খ্রিস্টাব্দ। কার পৃষ্ঠপোষকতায় ভূপরিক্রমা রচনা করেন? ওই 6 জন রাজার মধ্যেই দেবসিংহ, যার আমলে বিদ্যাপতি রচনা শুরু করেছিলেন, সেই দেবসিংহের আমলে ভূপরিক্রমা রচনা করেন। ভূপরিক্রমা কোন ভাষায় রচনা করেন? সংস্কৃত ভাষায় রচনা করেন। ভূপরিক্রমার বিষয় কি? ভৌগোলিক বিবরণ। নাম থেকেই বোঝা যাচ্ছে, দেখো ভৌগোলিক বিবরণ, এটি ভূগোল বিষয়ক বই। ঠিক আছে, ভৌগোলিক বিবরণ এটি ভূগোল বিষয়ক বই। যারা যারা কমেন্টে বলছিলে যে স্যার নোট পাওয়া যাবে পিএসসির জন্য, দেখো আজকে যেভাবে A to Z এক্সপ্লেন করবো বিদ্যাপতির, নোটস তুমি নিজেই এখান থেকে প্রিপেয়ার করে নেবে। এবং এই ক্লাসটা যদি তুমি মন দিয়ে করো, আশা করছি তোমার কোনো প্রশ্ন হাতছাড়া হবে না। ধৈর্য ধরে ক্লাসটা করতে থাকো, কারণ একটু বড় হবে অডিওটা, এটা ডিটেলে আলোচনা হচ্ছে, এটা ম্যারাথন ক্লাস হিসাবে নাও। ঠিক আছে, নেক্সট দেখো ভৌগোলিক বিবরণ ও ভূগোল বিষয়ক পদ বিদ্যাপতির তাহলে কি হলো? ভূপরিক্রমা। কার পৃষ্ঠপোষকতায় লিখছেন? দেবসিংহের পৃষ্ঠপোষকতায়। কোন ভাষায় লিখছেন? সংস্কৃত ভাষা। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ বই কীর্তিলতা। কীর্তিলতার রচনাকাল
1402 থেকে 1404 খ্রিস্টাব্দের মধ্যে। ওকে, এইটা কখন লেখেন? এইটা লেখেন 1402 থেকে 4। কার পৃষ্ঠপোষকতায়? রাজা কীর্তি সিংহ। দেখো, দেব সিংহের ভূপরিক্রমা ভূগোল বিষয়ক, রাজা কীর্তি সিংহের আমলে কীর্তিলতা, একদম মিল নামে নামে। এইটা কিন্তু সংস্কৃত ভাষায় নয়, কীর্তিলতা লেখা হচ্ছে অবহট্ট ভাষায়। ঠিক আছে, কীর্তিলতা লেখা হচ্ছে অবহট্ট ভাষায়। এই গ্রন্থের বিষয়বস্তু কি? কীর্তি থেকে বুঝেই গেছো যে কোনো একটা রাজার পৃষ্ঠপোষকতায় কীর্তি লিখছেন মানে রাজা কীর্তি সিংহের বীরত্বের কাহিনীগুলি বর্ণিত হয়েছে। কীর্তিলতা গ্রন্থে রাজা কীর্তি সিংহের বীরত্বের কাহিনীগুলি বর্ণিত হয়েছে। এই 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 যে কীর্তিলতার যে কাহিনীগুলো, কীর্তিলতা যে গ্রন্থটা, এটা চম্পু জাতীয় কাব্য, খুব ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, চম্পু জাতীয় কাব্য নামে পরিচিত। চম্পু জাতীয় মানেটা এবার তোমরা বলবে স্যার চম্পু জাতীয় কাব্য মানে কি কাব্য? গদ্য পদ্য মিশ্রিত। ঠিক আছে, কীর্তিলতা যেটা অবহট্ট ভাষায় লিখছেন বিদ্যাপতি, রাজা কীর্তি সিংহের বীরত্ব, সেটাকে চম্পু জাতীয় কাব্য বলা হচ্ছে। চম্পু জাতীয় কাব্য মানেটা কি? এখানে গদ্য পদ্য মিক্স করে লিখছেন উনি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, বিদ্যাপতি নিজেই নিজেকে খেলেন কবি বলেছেন, বলে দিয়েছি। এই গ্রন্থে, কীর্তিলতা গ্রন্থে বিদ্যাপতি নিজে নিজেকে খেলেন কবি, ক্ষয়কার ল দন্তন্য বা খেলুরে কবি, ক্ষয়কার লয়সু ডয় শূন্য রয়েকার। খেলুরে কবি অপশনটা খুব কম পড়ে পরীক্ষায়, কিন্তু তবুও দিয়ে দিলাম, যদি ঘুরিয়ে প্রশ্নটা পড়ে তখন তোমাদের বাদ যাবে না। খেলেন কবি বা খেলুরে কবি নিজেকে বলেছেন এই কীর্তিলতা গ্রন্থে। ওকে, নেক্সট দেখো, নেক্সট যে রচনা বিদ্যাপতির খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কীর্তি পতাকা। কীর্তি পতাকা রচনা আনুমানিক 1400। ঠিক আছে, কার পৃষ্ঠপোষকতায়? কীর্তি লতা কিন্তু কীর্তি সিংহের, কিন্তু কীর্তি পতাকা শিব সিংহের। কীর্তি পতাকা শিব সিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি রচনা করছেন। তাহলে দেখো, তিনজন রাজার নাম তোমরা জেনে গেলে, দেব সিংহ, কীর্তি সিংহ আর এখন পেলে শিব সিংহ। ঠিক আছে, তো শিব সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করছেন কীর্তি পতাকা। এটারও ভাষা অবহট্ট। এর বিষয় কি ছিল? এর বিষয় ছিল তুর্কি অত্যাচারের কাহিনী। কীর্তি পতাকার বিষয়বস্তু কি ছিল? তুর্কি অত্যাচারের কাহিনী। ওকে, নেক্সট, বিদ্যাপতির খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ পুরুষ পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ পুরুষ পরীক্ষা। এর রচনাকাল 1410 থেকে 1414 খ্রিস্টাব্দের মধ্যে এই গ্রন্থটি বিদ্যাপতি রচনা করছেন। কার পৃষ্ঠপোষকতা? সেম ভাবেই শিব সিংহের পৃষ্ঠপোষকতায়। তাহলে দুটো গ্রন্থ রচনা হয়ে গেল, দেখো, পুরুষ পরীক্ষা আর কীর্তি পতাকা। পুরুষ পরীক্ষা গ্রন্থ কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? শিব সিংহ, কিন্তু এইটার ভাষা হচ্ছে সংস্কৃত। পুরুষ পরীক্ষা কোন ভাষায় তিনি লিখেছিলেন? সংস্কৃত ভাষায়। এর বিষয় কি ছিল? এর বিষয় ছিল মনীষা ও শিল্পকৃতির সমন্বয় রূপ কথা সাহিত্য। মনীষা ও শিল্পকৃতির সমন্বয় রূপ কথা সাহিত্য। দেখো, সেই সময় থেকে কিন্তু এবার গল্প ঢুকে যাচ্ছে, কথা সাহিত্য চলে আসছে। ওকে, নেক্সট, বিদ্যাপতির 5 নম্বর যে গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটা হচ্ছে দান বাক্যাবলী। দান বাক্যাবলী রচনা করছেন 1440 থেকে 1460। এটা আরো পরিণত বয়সের। কার পৃষ্ঠপোষকতায়? নরসিংহ ও ধীরমতি দেবী। বলেছিলাম না, একজন রানীর পৃষ্ঠপোষকতা, 6 জন রাজা 1 জন রানী। নরসিংহ ও ধীরমতি দেবীর, ধয় দীর্ঘি র ম তয়ে হস্যই, ধয় দীর্ঘই র ম তয়ে হস্যই, নরসিংহ ও ধীরমতি দেবীর পৃষ্ঠপোষকতায় এই গ্রন্থটা রচনা করছেন। মূলত এটা পাণ্ডিত্য বিচার সমৃদ্ধ স্মৃতিশাস্ত্র। কি বলেই দিয়েছিলাম আগে যে দান বাক্যাবলীটা কি? এটা পাণ্ডিত্য বিষয়ক স্মৃতিশাস্ত্র। একটু আগেই বলেছিলাম যে এটা একটা স্মৃতিশাস্ত্র। ঠিক আছে, নেক্সট হচ্ছে 6 নম্বর যে রচনা বিদ্যাপতির সেটা হচ্ছে খিলনবলী। ক্ষয়স্বই ল দন্তন্য ব লয় দীর্ঘই। খিলনবলী রচনাকাল 1418। পৃষ্ঠপোষকতা লাভ করেছে পুরাদিত্য, পুরাদিত্য রাজা পুরাদিত্য। ঠিক আছে, এর ভাষা হচ্ছে সংস্কৃত। এটা কি? এটা সংস্কৃত আলংকারিক বিষয়ক গ্রন্থ। খুব একটা ইম্পর্টেন্ট তেমন নয়, আজ পর্যন্ত খুব একটা পরীক্ষায় দেখা যায়নি। সংস্কৃত আলংকারিক বিষয়ক গ্রন্থ জেনে রাখো, যদি আসে পেরে যাবে। কি নাম? খিলনবলী, সংস্কৃত আলংকারিক বিষয়ক গ্রন্থ। নেক্সট, নেক্সট হচ্ছে শৈব সর্বস্ব হার। এটা কিন্তু আবার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়া কোশ্চেন। শৈব সর্বস্ব হার।
শৈব সর্বস্ব হার রচনা করছেন পদ্মিনী ও বিশ্বাস দেবী, এই দুজনের পৃষ্ঠপোষকতায়। পদ্মিনী ও বিশ্বাস দেবী, এর ভাষা হচ্ছে সংস্কৃত, এটি উপাসনা বিষয়ক গ্রন্থ। শৈব সর্বস্ব, বুঝতেই পারছো বিদ্যাপতিরা শিবের উপাসক ছিলেন, শৈব ছিলেন, তো শৈব সর্বস্ব সার অবশ্যই একটা উপাসনা গ্রন্থ, উপাসনা বিষয়ক গ্রন্থ, রাইট? আচ্ছা, নেক্সট বিদ্যাপতির খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এটা হচ্ছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। দুর্গা ভক্তি তরঙ্গিনী, এটা রচনা হচ্ছে 1440 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1440 থেকে 60। দুর্গা ভক্তি তরঙ্গিনী কিন্তু শেষ রাজা ভৈরব সিংহ, 6জন রাজার মধ্যে যিনি শেষ ছিলেন ভৈরব সিংহের আমলে কিন্তু রচনা হচ্ছে দুর্গা ভক্তি তরঙ্গিনীর। ভাষা হচ্ছে সংস্কৃত, নাম শুনেই বুঝতে পারছো বিষয় কি হবে। দুর্গা ভক্তি তরঙ্গিনী দেবী দুর্গার পূজার পদ্ধতি ও স্মৃতিশাস্ত্র বিষয়ক বিচার গ্রন্থ এটা একটা। ওকে, নেক্সট হচ্ছে গঙ্গা বাক্যাবলী। গঙ্গা বাক্যাবলী রচনা করছেন 1430 থেকে 1440। এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই সাল দিয়ে প্রশ্ন পড়ে না, তবুও জেনে রাখতে হবে কারণ পিএসসির লেভেলই আলাদা, ঠিক আছে, তাও এত বছর পর হচ্ছে। গঙ্গা বাক্যাবলী এটা রচনা করছেন 1430 থেকে 1440। কার পৃষ্ঠপোষকতায়? পদ্মসিংহ ও বিশ্বাস দেবী, পদ্মসিংহ ও বিশ্বাস দেবী। ভাষা সংস্কৃত, আর এর নাম শুনেই বুঝতে পারছো এটা পৌরাণিক হিন্দুর পূজা ও সাধন পদ্ধতি, পৌরাণিক হিন্দুর পূজা ও সাধন পদ্ধতি বিষয়ক গ্রন্থ এটা। আচ্ছা, এরপর একটা গ্রন্থের নাম একটু আগে উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে বিভাগসার। বিভাগসার, বিভাগসার কি ধরনের গ্রন্থ? এটা আত্মজীবনীমূলক গ্রন্থ বিদ্যাপতির। তাহলে বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটা? বিভাগসার। খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন পড়তেই পারে। আচ্ছা, তাহলে বিদ্যাপতির লেখালেখি নিয়ে আমরা যা আলোচনা করলাম এর বাইরে প্রশ্ন হবে না, 100% শিওর থাকো। এইগুলো খুব খুব ভালোভাবে মাথায় গেঁথে নাও একদম। আচ্ছা, এইবার দেখো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বিদ্যাপতির, সেটা হচ্ছে বিদ্যাপতিকে বিদ্যাপতির সম্পর্কে কে কি মন্তব্য করেন, বিদ্যাপতিকে কে কি উপাধি দিয়েছেন আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। এইবার আমরা যে বিষয়টা আলোচনা করব বিদ্যাপতি সম্পর্কে কে কি মন্তব্য করেছিলেন, উল্লেখযোগ্য কোটেশন বিদ্যাপতি সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতিকে বলেছেন বিদ্যাপতি সুখের কবি। তাহলে বিদ্যাপতিকে সুখের কবি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যাপতির চিত্রিত রাধা সম্পর্কে বলেছেন বিদ্যাপতির রাধা নবীনা নবস্ফুটা, ঠিক আছে। দেখো, বিদ্যাপতি সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন বিদ্যাপতি সুখের কবি, এবং বিদ্যাপতির চিত্রিত রাধা অর্থাৎ বিদ্যাপতির লেখনীতে রাধার যে চিত্র ফুটে উঠেছে সেখানে বিদ্যাপতির রাধাকে রবীন্দ্রনাথ কি বলেছেন? বিদ্যাপতির রাধা নবীনা নবস্ফুটা। বিদ্যাপতির রাধা নবীনা নবস্ফুটা, কোডটা একদম মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতি সম্পর্কে কি বলছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী। বিদ্যাপতির পদ কিরকম? দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী। বিদ্যাপতির কবিতা স্বর্ণহার এবং চণ্ডীদাসের কবিতা রুদ্রাক্ষ মালা। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু বিদ্যাপতিকে, যে বিদ্যাপতির কাব্যকে যে দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী বলেই ক্ষান্ত থেকেছেন তা না, তিনি চৈতন্য পূর্বযুগের আরো একজন পদকর্তা চণ্ডীদাসের সঙ্গে তুলনা করে বলেছেন যে বিদ্যাপতির কবিতা স্বর্ণহার আর চণ্ডীদাসের কবিতা রুদ্রাক্ষের মালা। খুব ইম্পর্টেন্ট মন্তব্য বা কোটেশন, পড়তেই পারে পরীক্ষায়। কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, নেক্সট, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যাপতির পদ বিশ্লেষণ করে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যাপতিকে কি বলেছেন? বিদ্যাপতির পদ বিশ্লেষণ করে সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যাপতিকে বলেছেন কসমিক ইমাজিনেশনের অধিকারী। বিদ্যাপতি কসমিক, COSMIC, কসমিক ইমাজিনেশন এর অধিকারী বিদ্যাপতি। কে বলেছেন এটা? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট বিদ্যাপতি সম্পর্কে যিনি মন্তব্য করেছেন তিনি হচ্ছেন আচার্য দীনেশচন্দ্র সেন। তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে বিদ্যাপতি সম্পর্কে বলেছেন, আচার্য দীনেশচন্দ্র সেন কোথায় বিদ্যাপতি সম্পর্কে বলেছেন? তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে। ওকে, কি বলেছেন? বিদ্যাপতি, কোটেশনটা দেখো, বাঙালি বিদ্যাপতির পাগড়ি
খুলিয়া লইয়া ধুতি চাদর পরাইয়া দিয়েছে। বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া লইয়া ধুতি চাদর পরাইয়া দিয়েছে। ঠিক আছে, এই কথা কে বলেছেন? আচার্য দীনেশচন্দ্র সেন। খুব গুরুত্বপূর্ণ মন্তব্য। বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া লইয়া ধুতি চাদর পরাইয়া দিয়েছেন। এ কথা কার? আচার্য দীনেশচন্দ্র সেনের। কোথায় বলেছেন? বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে। ওকে, তো এই যে মন্তব্যগুলো পড়লাম, এর বাইরে কোনো পরীক্ষায় পড়েনি সচরাচর, এবং যতগুলো করলাম এতগুলো যে সব পরীক্ষায় এসছে এমনটা নয়, আর এর বাইরে নেইও। বিদ্যাপতি সম্পর্কে যে রিসার্চ ওয়ার্ক, সেখানে এর বাইরে নেই। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হাইলাইটেড বিদ্যাপতি সম্পর্কে মন্তব্য। ঠিক আছে, তো এই মন্তব্যগুলো মাথায় রাখার চেষ্টা করো। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাপতির কোন পদ, ফেমাস পদ বলেছিলাম না, পদ দেখলেই চিনতে পারবে। বিদ্যাপতির ফেমাস, খুব জনপ্রিয় পদ যেগুলো কোনটি কোন পর্যায়ের, এই বিষয়টা যেগুলো থেকে খুব প্রশ্ন আসে বা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কমন যোগ্য এখন সবাই খুব বলছে কমন যোগ্য, সেই রকম যে পদগুলো সেগুলো আমি এক এক করে আলোচনা করছি। দেখো, অডিও বড় হবে কারণ এটা ম্যারাথন ক্লাস। ওকে, 1 নম্বর, নাহাই উঠিল তীরে রাই কমলমুখী। বিদ্যাপতির লেখা। যদি এই শুধু পদটা পড়ে যায়, নাহাই উঠিল তীরে রাই কমলমুখী, কার লেখা? বিদ্যাপতিতে টিক করবে। এটি কোন পর্যায়ের পদ? পূর্বরাগ। নেক্সট, হা থকো দর্পণ মা থকো ফুল, বিদ্যাপতির লেখা, এটাও পূর্বরাগ পর্যায়ের। 3 নম্বর, হে সখী আজ যায়ব মই, হে সখী আজ যায়ব মই, এটা আজ যায়ব মই, দেখো যাবার কথা বলছে, কিসের পদ? অভিসারের পদ। নেক্সট, অব মাথুরাপুর মাধব গেল, অব মথুরাপুর মাধব গেল, মথুরাপুর মাধব গেল, কিসের পদ? মাথুর পর্যায়ের। একটু ভালো করে পড়লেই বুঝতে পারবে কিন্তু কোনটা কিসের পদ। হরি গেও মধুপুর হাম কুলোবালা, 5 নম্বর যে পদটা হচ্ছে সেটা হচ্ছে হরি গেও মধুপুর, মানে হরি গেল মধুপুরে, হাম কুলোবালা, কিসের পদ? মাথুর পর্যায়ের পদ। নেক্সট 6 নম্বর, চিরচন্দন উড়ে হার না দেলা, চিরচন্দন উড়ে হার না দেলা, কিসের পদ? মাথুর পর্যায়ের পদ। 7 নম্বর, হে সখী হামারি দুঃখের নাহি ওর, কখন? কৃষ্ণ মথুরা চলে যাওয়ার পরে, মাথুর পর্যায়ের পদ। নেক্সট, প্রেম অঙ্কুর জাত আত ভেলো, প্রেম অঙ্কুর জাত আত ভেলো, কি কোন পর্যায়ের পদ? মাথুর। নেক্সট, অঙ্কুর তপন তপে যদি জারাবো, অঙ্কুর তপন তপে যদি জারাবো, কোন পর্যায়ের পদ? মাথুর। বুঝতে পারছো পদের আলোচনা দেখে যে বিদ্যাপতি কেন মাথুরের শ্রেষ্ঠ কবি? মাথুর পর্যায়ের পদই তার বেশি এবং সেখানেই তার রচনার শ্রেষ্ঠত্ব। নেক্সট 10 নম্বর যে পদটির কথা আলোচনা করছি সেটি হচ্ছে, দেখো, পিয়া জব আয়বো এ মঝু গেহে, পিয়া জব আয়বো মানে পিয়া যখন আসবে, এ মঝু গেহে, গেহে মানে হচ্ছে ঘরে। ঠিক আছে, এ মঝু গেহে। আচ্ছা, এটা কিসের পদ? কেউ ভাবছে এটা কিসের পদ যে প্রিয়া যখন আসবে? ভাবোল্লাসের পদ। ঠিক আছে, এটা ভাবনা, ভাবোল্লাসের পদ। নেক্সট 11 নম্বর, অজু রজনী হাম ভাগে পোহাইলু, অজু রজনী হাম ভাগে পোহালু, কোন পর্যায়ের পদ? আজকে রাত্রি, হাম মানে কি? আজকে রাত্রি আমি ভাগে পোহালু, তো এইটাও কিন্তু ভাবনা, ভাবোল্লাসের পদ। নেক্সট 12 নম্বর, কি করব রে সখী আনন্দ ওর, কি করব রে সখী আনন্দ ওর, ভাবোল্লাস। নেক্সট, মাধব বহুত মিনতি করিতই, মাধব বহুত মিনতি করিতই, মিনতি মানে কি? মিনতি মানে কি? প্রার্থনা। তাহলে বুঝতে পারছো ভাবোল্লাসের পদগুলোতে ভাবের সঙ্গে উল্লাস আসছে। পদ লাইন পড়লেই বুঝতে পারবে যে কোনটা ভাবোল্লাসের। আর এখানে দেখো, মাধব বহুতই মিনতি করিতই, কি করছে? মিনতি, প্রার্থনা। অবশ্যই এটা প্রার্থনা পর্যায়ের পদ। নেক্সট, তা তল সৈকত বাড়ি বিন্দু সম, তোমরা যদি বলো এই পদগুলোকে ধরে ধরে ডিটেলে আলোচনা করে তোমাদেরকে
আরো বুঝিয়ে দিতে যে কোন পদের কিছু লাইন পড়লেই তোমরা বুঝে যাবে এটা কোন পর্যায়ের পদ, সেটারও স্পেশাল ক্লাস দেওয়া যাবে। তবে সেটার খুব একটা রিকোয়ারমেন্ট অন্তত কম্পিটিটিভ এই এমসিকিউজ এর জন্য থাকে না। তবুও তোমরা তো ম্যাচিওর ক্যান্ডিডেট, যদি দরকার হয় কমেন্টে জানিও, তাহলে সেই ক্লাসেরও আবার অ্যারেঞ্জমেন্ট করা যাবে। ক্লাসটা আমরা অনেকটা প্রিপারেশনটা গুছিয়ে নেওয়ার পরে। ওকে, নেক্সট দেখো, তা তল সৈকত বাড়ি বিন্দু সম। তা তল সৈকত বাড়ি বিন্দু সম, বাড়ি বিন্দু প্রার্থনা। ওকে, এটাও কিন্তু প্রার্থনা পর্যায়ের পদ। আচ্ছা, এইবার দেখো বিদ্যাপতিকে নিয়ে লেখা বেশ কিছু গ্রন্থের আলোচনা করব। বিদ্যাপতিকে নিয়ে লেখা, দেখো একটা তো বললাম বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ। প্রবন্ধটার নাম কি? বিদ্যাপতি ও জয়দেব। এটা কে করছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চণ্ডীদাস ও বিদ্যাপতি, এই প্রবন্ধটা কে রচনা করছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, নেক্সট বিদ্যাপতি গোষ্ঠী, কে রচনা করছেন? সুকুমার সেন। নেক্সট বিদ্যাপতি বিচার, কে রচনা করছেন? সতীশচন্দ্র রায়। 5 নম্বর কবি বিদ্যাপতি, কে রচনা করছেন? তারাপদ মুখোপাধ্যায়। ঠিক আছে, এইবার আমরা যে ম্যারাথন বিদ্যাপতি সম্পর্কে যে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনাগুলো করলাম, সেখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন ধরতে পারি আমি, যে দেখতে পারি যে আমরা কি কি শিখলাম প্রশ্নের মধ্যে দিয়ে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্নে আসা যাক। কার অনুরোধে বিদ্যাপতি কাব্য রচনা শুরু করেন? কার সময়কালে? রাজা দেবসিংহ। তাই প্রশ্ন যদি ঘুরিয়ে আসে যে কার অনুরোধে, কার সময়ে, আমরা বলে দিয়েছি কখন থেকে শুরু হয়েছে? দেবসিংহের আমল থেকে। ঠিক আছে, আর কার সময় ডেভেলপ করেন? কীর্তিসিংহ। তো এবার যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে যে কার অনুরোধে বিদ্যাপতি কাব্য রচনা শুরু করেন, অবশ্যই হবে কিন্তু দেবসিংহ। নেক্সট, বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজসভায় থাকাকালীন রচনা করেন? বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজার রাজসভায় থাকাকালীন রচনা করেন? কোন রাজার? রাজা শিবসিংহ। নেক্সট, বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেন? বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেন? কামেশ্বর। ঠিক আছে, নেক্সট, বিদ্যাপতি রচিত প্রথম গ্রন্থ কি? একদম বলে দিয়েছি আলোচনা করতে গিয়ে, ভূ পরিক্রমা বিদ্যাপতির লেখা প্রথম গ্রন্থ। বিদ্যাপতির পদে উল্লেখিত মুসলমান রাজার নাম আছে? হ্যাঁ আছে। কি নাম? নুসরত সাহা। নুসরাত তালবসয় আকার হ, নুসরত সাহা বিদ্যাপতির পদে উল্লেখিত মুসলমান রাজা, ইনি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট, বিদ্যাপতি কোন সংস্কৃত গ্রন্থের প্রভাব আজও বর্তমান? বিদ্যাপতির কোন সংস্কৃত গ্রন্থের প্রভাব? ভেবে বলো দেখি, বিদ্যাপতির কোন সংস্কৃত গ্রন্থের প্রভাব, যেটা সংস্কৃত ভাষায় যেগুলো লেখা হয়েছে এখনো পর্যন্ত বলেছি, যার প্রভাব আজও বর্তমান? ইয়েস, প্রতি বছর আমাদের দুর্গাপুজো হয়, দুর্গা ভক্তি তরঙ্গিনী। এইটাই কিন্তু উত্তর। একটু ট্রিকি কোশ্চেন, কিন্তু আমরা যদি অপশনগুলো দেখে ব্রেন কাটাই, আমরা কিন্তু পেরে যাবো যে আজ পর্যন্ত কোনটা প্রাসঙ্গিক হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে বিদ্যাপতি গোষ্ঠী, এই বইটি কার লেখা? একটু আগে বলে দিয়েছি, সুকুমার সেন। বিদ্যাপতিকে মিথিলার কবি কে আখ্যা দিয়েছেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। তিনিই প্রথম প্রমাণ করেন যে বিদ্যাপতির বাঙালি নন, মৈথিলি কবি। ঠিক আছে, কোন গ্রন্থে, কোন প্রবন্ধে? বিদ্যাপতি নামক প্রবন্ধে, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত। ইয়েস, সব মনে পড়ে যাচ্ছে। নেক্সট, আচ্ছা, এবার দেখো বিদ্যাপতি মিথিলার কবি, এই কথা একজন কিন্তু বিদেশিও প্রচার করেন। তিনি কে? তিনি হচ্ছেন জন বিমস। তিনি কে? তিনি হচ্ছেন জন বিমস। ওকে, বিদ্যাপতি কতজন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন? 6 জন রাজা ও 1 জন রানী, 7 জন। ওকে, অপশনটা যদি থাকে 6, 7, ভেবে দিও কিন্তু কতজনের এবার যদি বলে যে রাজা কতজন, তাহলে কিন্তু 6 জন। আর যদি বলে শুধু বলে যে কতজনের পৃষ্ঠপোষকতা, সেখানে কিন্তু অপশন হয়ে যাবে 7 জন। ঠিক আছে, নেক্সট, বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলি কে বলেন? বিদ্যাপতির ভাষাকে তার মানে বিকৃত মৈথিলি বলা হয়েছিল, কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, বিদ্যাপতিকে অভিনব জয়দেব কে আখ্যা দেন? শিবসিংহ। কার মতে বিদ্যাপতির আসল নাম বসন্ত রায়? জন বিমস। এই জন বিমসের কথা একটু আগে বললাম, এক্ষুনি বললাম যে বিদ্যাপতি মিথিলার কবি, এই কথা প্রচার তিনি করেন, এবং তার মতে, জন বিমসের মতে, বিদ্যাপতির আসল নাম কি? বসন্ত রায়। নেক্সট, কোন পুঁথিতে বিদ্যাপতিকে স্বপ্রতিষ্ঠিত সদুপাধ্যায় ঠাকুর, ঠাকুর না, তখন কিন্তু ঠক্কুর, যেটা থেকে ঠাকুর আসছে, কোন পুঁথিতে বিদ্যাপতিকে স্বপ্রতিষ্ঠিত, দেখো মন্তব্যটা দেখো বিদ্যাপতির সম্পর্কে, স্বপ্রতিষ্ঠিত সদুপাধ্যায় ঠক্কুর শ্রী বিদ্যাপতি নামাঞ্জয়া বলা হয়েছে।
কোন পুঁথিতে বিদ্যাপতিকে স্বপ্রতিষ্ঠিত সদুপাধ্যায় ঠাকুর শ্রী বিদ্যাপতি নামাঞ্জয়া বলা হয়েছে? কোন পুঁথিতে? শ্রীধরের কাব্য প্রকাশ বিবেক পুঁথিতে, মানে শ্রীধরের লেখা কাব্য প্রকাশ বিবেক নামক পুঁথিতে। ঠিক আছে, কাব্য প্রকাশ বিবেক। ঠিক আছে, নেক্সট, বিদ্যাপতি ভক্ত নহেন কবি। গোবিন্দ দাস যত বড় কবি ততাধিক ভক্ত। কে করেন এই মন্তব্য বিদ্যাপতি সম্পর্কে? কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছেন? বিদ্যাপতি ভক্ত নহেন কবি, কিন্তু গোবিন্দ দাস যত বড় ভক্ত ততাধিক, যত বড় কবি ততাধিক ভক্ত। এটা কে বলছেন এই মন্তব্য? রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলে কে প্রচার করেন? আলোচনা হয়েছে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলে প্রচার করেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। বিদ্যাপতি বিচার গ্রন্থটি কার লেখা? বিদ্যাপতি বিচার গ্রন্থটি লেখা সতীশ চন্দ্র রায়। বিদ্যাপতির পদ সংগ্রহ, বিদ্যাপতির পদ প্রথম কে সংগ্রহ করেন? জর্জ গিয়ারসন। বিদ্যাপতির পদ প্রথম সংগ্রহ করেন জর্জ গিয়ারসন। নেক্সট, মহাজনপদাবলী পদ সংকলনটি কার? কে কবে প্রকাশ করেন? মহাজনপদাবলী পদ সংকলনটি বিদ্যাপতির রচনা। জগবন্ধু ভদ্র 1874 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। ঠিক আছে, আচ্ছা, রসিক সভাভূষণ সুখকন্দ, এটা কার উপাধি? দেখো বিদ্যাপতির উপাধি লিস্টে একটা বাড়লো, রসিক সভাভূষণ সুখকন্দ। রসিক সভাভূষণ সুখকন্দ। রসিক সভাভূষণ সুখকন্দ কার উপাধি? বিদ্যাপতির উপাধি। ওকে, বিদ্যাপতির জীবন নিয়ে তৈরি সিনেমাটি কত সালে অভিনীত হয়? বিদ্যাপতির জীবন নিয়ে অভিনীত সিনেমাটার নাম হচ্ছে বিদ্যাপতি। 1937 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়। এর পরিচালক দেবকী বসু। এর পরিচালক দেবকী বসু পাহাড়ি সান্যাল বিদ্যাপতি চরিত্রে অভিনয় করেন। কে অভিনয় করেন? পাহাড়ি সান্যাল বিদ্যাপতি চরিত্রে অভিনয় করেন। ওকে, নেক্সট, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, ছোট একটা তথ্য জেনে রাখলে ভালো। নেক্সট, বিদ্যাপতি বাঙালি নন কে প্রমাণ করেন? অবশ্যই রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। নব কবি শেখর এই উপাধিটি কার? দেখো আবার বিদ্যাপতির উপাধি লিস্ট বাড়লো। কে নব কবি শেখর উপাধিটি কার? বিদ্যাপতির। নবকবি কেন বলা হচ্ছে? কারণ জয়দেবের পরে তিনি জয়দেবের আদলে নতুন ভাবে লিখছেন। ঠিক আছে, আচ্ছা, বিদ্যাপতি তার কোন গ্রন্থে নিজেকে খেলেন কবি বলে? কীর্তিলতা গ্রন্থে। বিদ্যাপতির পদকে কসমিক ইমাজিনেশন কে বলেছেন? শ্রীকুমার মুখোপাধ্যায় তার বাংলা সাহিত্যের বিকাশের ধারা গ্রন্থে। নেক্সট, বিদ্যাপতির পদ সংকলনের নাম কি? বিদ্যাপতির পদ সংকলনের নাম মহাজন পদাবলী। মহাজন পদাবলী। বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া ধুতি চাদর পরাইয়া দিয়েছে কে বলেছেন? দীনেশ চন্দ্র সেন। নেক্সট, বিদ্যাপতিকে মৈথিল লোকে তাহা একরূপ ভুলিয়াই গেল। বিদ্যাপতি অনেকের কাছে বাঙালি হইয়া দাঁড়াইলেন। বিদ্যাপতি যে মৈথিল লোকে তাহা একরূপ ভুলিয়াই গেল। দেখো বিদ্যাপতি সম্পর্কে এই যে 28তম প্রশ্নটি আমি আলোচনা করছি, সেখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিদ্যাপতি যে মৈথিল লোকে তাহা ভুলিয়াই গেল। বিদ্যাপতি অনেকের কাছে বাঙালি হইয়া দাঁড়াইলেন। মন্তব্যটি কার? খগেন্দ্রনাথ মিত্রের। খগেন্দ্রনাথ মিত্র। ওকে, এর মন্তব্য। বিদ্যাপতির হরপার্বতী বিষয়ক পদগুলি কি নামে প্রচলিত? মহেশবাণী। বিদ্যাপতির হরপার্বতী বিষয়ক পদগুলি কি নামে প্রচলিত? মহেশবাণী। পদকল্পতরুতে বিদ্যাপতির কয়টি পদ আছে? পদকল্পতরুতে বিদ্যাপতির 8টি পদ আছে। বিদ্যাপতির লেখা কোন গ্রন্থে হরপার্বতীর কথা রয়েছে? শৈব সর্বস্ব সার। শৈব সর্বস্ব সার গ্রন্থে। বিদ্যাপতির পদাবলীর বৃহত্তম সংস্করণ কে প্রকাশ করেন? দীনেশ চন্দ্র সেন। বিদ্যাপতির পদাবলীর বৃহত্তম সংস্করণ প্রকাশ করেন দীনেশ চন্দ্র সেন। বিদ্যাপতির রচিত নাটক কোনটি? অপশনে যে যা কিছু দিয়ে দেবে, গোরক্ষ বিজয় দিতে পারে, গোরক্ষ বিজয় ঠিক করবে। ওকে, নেক্সট, কীর্তি পতাকা কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? কীর্তি পতাকা লতা নয় কিন্তু, কীর্তি সিংহ নয়, পতাকা কার পৃষ্ঠপোষকতা? শিব সিংহ। কীর্তি লতা, কীর্তি সিংহ, রাইট।
বিদ্যাপতির স্মৃতিশাস্ত্রমূলক গ্রন্থ দুর্গা ভক্তি তরঙ্গিনী। যে কটা বলেছি তার মধ্যে অপশনে যেটা পাবে, অপশনের মধ্যে যেটা স্মৃতিশাস্ত্র বিষয়ক থাকবে সেটাই ঠিক করবে। বিদ্যাপতির পদে গৌড়ীয় বৈষ্ণব প্রভাব নেই কেন? কেন বলতো? বিদ্যাপতি অবশ্যই চৈতন্য পূর্ববর্তী কবি হওয়ার কারণে গৌড়ীয় বৈষ্ণব প্রভাব নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট, লিখনাবলী গ্রন্থটি কোন রাজার আমলে রচিত? দেখো, লিখনাবলী গ্রন্থটি কোন রাজার আমলে রচিত? পুরাদিত্যের আমলে। ঠিক আছে, লিখনবলীর বিষয়বস্তু হচ্ছে যে পত্র লেখার নিয়ম রীতি আলোচিত হয়েছে। ওকে, পত্র লেখার নিয়ম রীতি জেনে রাখো যদি পড়ে যায়। বিদ্যাপতিকে কোন বিদেশি কবির সাথে তুলনা করা হয়েছে? চসার। বিদ্যাপতি কার আমলে রাজপণ্ডিত হিসেবে নিযুক্ত হন? কীর্তি সিংহ। রাজপণ্ডিত হিসেবে নিযুক্ত হন কার আমলে? কীর্তি সিংহ। বিদ্যাপতির রচনার প্রধান রস কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যাপতির রচনার প্রধান রস কি? শৃঙ্গার। বিদ্যাপতির রচনার প্রধান রস শৃঙ্গার। নেক্সট কোয়েশ্চেন, বিদ্যাপতির কবিতা দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকুলা কে বলতে পারেন এই জটিল উক্তি? অবশ্যই বঙ্কিমচন্দ্র। ঠিক আছে, নেক্সট, বিদ্যাপতির মোট কয়টি সংস্কৃত নাটক লিখেছিলেন? গোরক্ষ বিজয় আর মণিমঞ্জুরি। গোরক্ষ বিজয় আর মণিমঞ্জুরি দুটো। ঠিক আছে, বিদ্যাপতির কবি খ্যাতিকে বাঙালি পবিত্র হেমাগ্নির মতো রক্ষা করেছে। বিদ্যাপতির কবি খ্যাতিকে বাঙালি পবিত্র হেমাগ্নির মতো রক্ষা করেছে। অর্থাৎ বিদ্যাপতির যে কবি খ্যাতি সেটাকে বাঙালি আমরা যারা তারা কি করেছি? পবিত্র হেমাগ্নির মতো রক্ষা করেছি। বিদ্যাপতির কবি খ্যাতিকে বাঙালি পবিত্র হিমাগ্নির মতো রক্ষা করেছেন। এ কথা কে বলেছেন? অসিত কুমার মুখোপাধ্যায়, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। নেক্সট, বিদ্যাপতি কোন গ্রন্থে নিজেকে খেলেন কবি বলেন? কীর্তিলতা। বিদ্যাপতির পদের সংখ্যা কত? প্রায় 900। অপশনে যদি আসে মোটামুটি প্রায় 900 এর কাছাকাছি অপশনটা ঠিক করবে। ঠিক আছে, প্রায় 900। আচ্ছা, বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? বলে দিয়েছি, বিভাগসার। ওকে, বিদ্যাপতির লেখা ইতিহাস গ্রন্থ কোনটি? কীর্তিলতা, কীর্তি পতাকা, অবহট্ট ভাষায় দুটোই রচিত হয়েছে। ঠিক আছে, নেক্সট, বিদ্যাপতি কোন কোন ভাষায় কাব্য রচনা করেন? পেয়েই গেছি আমরা, সংস্কৃত, অবহট্ট আর মৈথিলি। সংস্কৃত, অবহট্ট আর মৈথিলি এই তিনটি ভাষায় বিদ্যাপতি কাব্য রচনা করেন। তো দেখো, বিদ্যাপতি সম্পর্কে আমরা আজকে ডিটেলে আলোচনা করলাম, এ টু জেড। অনেক আলোচনার পর অনেকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন বেরিয়ে এলো। তার পদ সম্পর্কে আলোচনা করলাম। মূলত মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি, তবে ভাবোল্লাসেরও বেশ কিছু পদ লিখেছেন, কিন্তু পদ দেখলেই বোঝা যাচ্ছে কোনটা মাথুর, কোনটা বাবোল্লাস, কোনটা পূর্বরাগ। ঠিক আছে, পদ সম্পর্কে যদি পদগুলো ধরে ধরে কিছু আলোচনা করে কনসেপ্ট তৈরির ক্লাস চাও, যে কিভাবে চিনে যাব যে কোনটা কোন পর্যায়ের পদ, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত থাকলো। বিদ্যাপতির যে প্রথম ম্যারাথনটা আমাদের হলো, সেই ম্যারাথনটা এই পর্যন্ত থাকলো। তোমরা ধৈর্যের সঙ্গে এই ক্লাসটা করো, আশা করি অনেক অনেক উপকার পাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।